অন্যান্য রাজ্যে যখন এই ধরনেরই ঘটনা ঘটছে, যখন শ্লীলতাহানি হচ্ছে বা মহিলাদের বিরুদ্ধে যে কোনো রকমের যৌন হেনস্থা হচ্ছে, তখন তাদের বক্তব্য কোথায়? তখন তারা এত সাইলেন্ট কেন? বাংলায় গণতন্ত্র আছে বলেই তারা এগুলো করতে পারেন, তারা করুন, এবং আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করেছিলাম। প্রথমত শুভেন্দু অধিকারী ইকোনমিক্স নিয়ে কথা বলছেন, এটা বাংলার মানুষ হাসবে। যে ঘটনা তার আবহে আমরা দেখলাম যে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর বিরুদ্ধে, এবং এই ঘটনা নিয়েই শ্রেয়া ভাইয়ের বিরুদ্ধে, এবং এই ঘটনা নিয়েই দেখা যাচ্ছে যে শ্রেয়া অরিজিৎ সিংকে সিলেক্টিভ বিপ্লবী বলে কটাক্ষ করছেন ইতিমধ্যে কুণাল ঘোষ। আপনার আমি একদমই কুণালদার সাথে সম্পূর্ণভাবে আমি একমত। যারা শুধু শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের কথা নয়, তারা দুজন বাঙালি সিঙ্গার যারা মুম্বাই বেসড, সেই জন্যই তাদের নাম আসছে। কিন্তু প্রত্যেকেই যারা এই এত কি বলবো, যারা সোকল্ড জাস্টিস থেকে জিনিসটা নাচনকোদনের জায়গায় নিয়ে গেছিল, তাদের কাছে প্রশ্ন যে আজকে যখন অন্যান্য রাজ্যে যখন এই ধরনেরই ঘটনা ঘটছে, যখন শ্লীলতাহানি হচ্ছে বা মহিলাদের বিরুদ্ধে যে কোনো রকমের যৌন হেনস্থা হচ্ছে, তখন তাদের বক্তব্য কোথায়? তখন তারা এত সাইলেন্ট কেন? নাকি এই সাইলেন্সটা এই কারণে যে মহারাষ্ট্রতে একটা বিজেপি শিবসেনার সরকার রয়েছে, সেখানে তিনি যদি একটা গান গেয়ে বসেন তো তাহলে তাদের কাজ করতে কিছু অসুবিধা হতে পারে? তো তাদের কোনো অকুপেশনাল হ্যাজার্ড হতে পারে কি মুখ খুললে? সেটাই আমার জানার ইচ্ছে। বাংলায় গণতন্ত্র আছে বলেই তারা এগুলো করতে পারেন, তারা করুন, এবং আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করেছিলাম। তারা যদি জাস্টিসের জন্য যে কোনো শিল্পকে তারা ব্যবহার করেন, সেটা তো ভালোই। এবং অরিজিৎ সিংয়ের সেই গান আমরা সবাই শুনেছি, আমাদের সবার ভালো লেগেছে। কিন্তু একটাই প্রশ্ন যে তাদের মনটা শুধু কিছু কিছু ক্ষেত্রে কেঁদে ওঠে কেন? সবসময় কেন কাঁদে না? ইতিমধ্যে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি এখান থেকে, যে আমরা জানি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বেশ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে একটি মন্তব্য তিনি করেছেন যে বাম আমলে রাজ্যের ঋণ নাকি ছিল 2 লক্ষ কোটি টাকা, কিন্তু তৃণমূল আমলে সেই ঋণ হয়েছে 7 লক্ষ কোটি টাকা। পুরো রাজ্যটাকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন মমতা ব্যানার্জি, এটা তার বক্তব্য। দুটো কথা, এক হচ্ছে যে প্রথমত শুভেন্দু অধিকারী ইকোনমিক্স নিয়ে কথা বলছেন, এটা বাংলার মানুষ হাসবে। তিনি যেগুলো এমনি করে বেড়ান, ভাইপো পিসি, ওগুলোই ওনার মুখে শোভা পায়, তার বেশি ইকোনমিক্সের কথা তার মুখে খুব একটা শোভা পায় না। কিন্তু আপনাদের বাংলা হান্টের যারা দর্শক, তাদের জ্ঞাতার্থে বলি যে এই ডেটের বিষয়টা, ঋণের বিষয়টা সবসময় ডেট টু জিডিপি রেশিও হিসেবে কিন্তু দেখা হয় ইকোনমিক্সের ভাষায়। তো সেই ডেট টু জিডিপি রেশিও যদি আপনি দেখেন, সেটা বাম আমলে 2010-11 অর্থবর্ষে সেটা ছিল 40.63%, যেটা এখন 2024-25 যেটা এস্টিমেটেড ভ্যালু আসছে, সেটা অ্যারাউন্ড 37% মতো, অর্থাৎ তার থেকে অনেকটা কমেছে। এবং এই কমেছে, আপনি ঠিকই বলেছেন, উনি যেই ফিগারটা বলেছেন যে ডেটের ভ্যালু বেড়েছে, তার সাথে জিডিপি কত বেড়েছে বাংলার সেটা দেখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 13 বছরের শাসনকালে তিনি যেরকমভাবে ট্যাক্সের পুরো প্রক্রিয়াটাকে এত বেশি স্বচ্ছ করেছেন, এবং এক্ষেত্রে আমি ডক্টর অমিত মিত্রের তার যে রোল, সেটাকে অস্বীকার করা যাবে না। যেভাবে তিনি বাংলার পুরো জিনিসটাকে গ্রোথটাকে, রেটটাকে বাড়িয়েছেন, কখনো কখনো আমাদের গ্রোথ রেট তো 12%-এ চলে গেছিলো। তো সেই জন্য আমাদের যেই ব্যাপক যেই জিডিপি টোটাল অর্থ রাজ্যে, সেটা যে বৃদ্ধি পেয়েছে, তাই জন্যই ডেট টু জিডিপি রেশিওটা, জিএসডিপি রেশিওটা আমাদের কমেছে। তো সেই জন্য সেটাকে তার বুঝতে হবে, এবং এইগুলো বোঝার জন্য পড়াশোনার প্রয়োজন। শুভেন্দু অধিকারীকে পড়াশোনা করতে বলবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।